প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আবার চলে আসলাম দ্য ডিজিটাল এডুকেয়ার ওয়েব পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে। এবার তোমরা আজকে যে জিনিসটা জানতে পারবে সেটা হলো জিরান্ড অ্যান্ড পার্টিসিপল। জিরান্ড আর পার্টিসিপলের বিষয়টা আমাদের ইংরেজি ছাত্রছাত্রীদের কাছে বড় প্রিয় এবং ভীতিজনক, কারণ এখানে এমন কিছু বিষয় রয়েছে যেগুলো যদি তোমরা দেখো বা তোমরা বোঝার চেষ্টা করো, প্রথমে তোমাদের ব্যাপারটা ভীষণ গোলমেলে মনে হবে, ভীষণ গোলমেলে মনে হবে। কারণ মূলত তাদের গঠনগত দিক থেকে, হ্যাঁ, তাদের চেহারাগুলো এমন একই রকম, সেই ক্ষেত্রে বড় একটা সমস্যা তৈরি হয়। আমি চেষ্টা রাখছি যে এই ক্লাসের মধ্যে দিয়ে জিরান্ড এবং পার্টিসিপল সংক্রান্ত যে সমস্যাগুলো বা তোমাদের এক্সামে কি করে এগুলো করতে হবে সেই বিষয়গুলো আমি একে একে তুলে ধরব। তবে আজকের ক্লাসে আমি তোমাদের শুধুমাত্র জেরান্ডটাই বলবো, কারণ জেরান্ড এবং পার্টিসিপল দুটো একবারে একই ক্লাসে রাখলে পরে সেখানে খানিকটা সমস্যা হতে পারে, এটা আমি মনে করি। তাছাড়া ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমরা যারা দেখছো আমাকে, তাদের বলছি যে গ্রামারের যে ক্লাসগুলো আমি তোমাদের দেব বা করাবো সেগুলো খুব বেসিক ওয়েতেই থাকবে, তোমরা সকলেই সেগুলো সহজেই বুঝতে পারবে। খালি তোমরা আমাদের সাথে কোঅপারেট করবে, আমাদের পেজটাকে ফলো করবে, আমাদের ভিডিওসগুলোকে রেগুলার ফলো করবে, দেখবে এবং যে ক্লাসগুলো দেওয়া হবে সেই ক্লাসগুলো মিস করবে না, তাহলেই ব্যাপারটা তোমাদের কাছে একদম সহজ সরল হয়ে যাবে, বাকিটা আমাদের দায়িত্ব। আচ্ছা, আজকে তাহলে আমরা চলে যাই যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, জিরান্ড এবং পার্টিসিপল। জেরান্ড এবং পার্টিসিপলের একটা ছোট্ট অংশ, যেটা আমাদের টেক্সট, যেটা আমরা পড়েছি নয়নতারা সাইগলের লেখা দ্য পাসিং অ্যাওয়ে বাপু, সেখানে টেক্সচুয়াল গ্রামারে দেওয়া হয়েছে। যাক, সেটা তোমাদের বলে দিলাম যে কোথায় আছে এবং কেন আমরা শিখছি, সেই উৎসটা আমি উল্লেখ করে দিলাম। এবার আমি টপিকটায় চলে যাব। তাহলে আজকের আমাদের টপিক হচ্ছে জেরান্ড অ্যান্ড পার্টিসিপল। তোমরা দেখতে পাচ্ছ আজকে আমাদের টপিক হচ্ছে জেরান্ড অ্যান্ড পার্টিসিপল। তো এবার এই জিনিসটাকে আমরা খুব সহজে বুঝে নিই। চলো আমরা বুঝবো সেটা দেখে নিই, তারপরে আমরা স্লাইডগুলো দেখবো, ভালো করে আরও বুঝে যাব। বলা হয়েছে জেরান্ড সমান সমান যে কোনো ভার্বের বেস ফর্ম, অর্থাৎ ভার্বের প্রথম রূপ, যাকে আমরা ভার্বের 1 নম্বর বলি, তার সাথে আইএনজি ওয়ার্ড যুক্ত হয়ে তৈরি হয় জেরান্ড। এবং পার্টিসিপল সেখানেও ঠিক তাই একই রকম জিনিস আমরা লক্ষ্য করতে পাই, ভার্বের বেস ফর্ম বা ভার্বের প্রথম রূপ সঙ্গে একটি আইএনজি ওয়ার্ড। তাই এবার এই পরিস্থিতিতে দেখতে গেলে দেখা যাচ্ছে যে এই দুটো বিষয় ভীষণ গোলমেলে হয়ে গেল। এখানেও ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি, আর এখানেও ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি। তো কী করে আমি বুঝবো কোনটা জেরান্ড কোনটা পার্টিসিপল? এটা কিন্তু ভীষণ সমস্যার ব্যাপার। যাই হোক, এই সমস্যাটাকে কি করে দূর করা যায়, কিছু স্টেপস আছে, কিছু নোটস তোমাদের বলবো, সেগুলো তোমাদেরকে চট করে লিখে ফেলতে হবে, তাহলেই সমস্যাটার সমাধান একদম অনায়াসে হয়ে যাবে। আচ্ছা, এবার যেটা বলবো যে আজকে আমাদের আলোচ্য বিষয় জেরান্ড। জেরান্ড এবং পার্টিসিপলে কি বলা হয়েছে? ইংরেজি ব্যাকরণে পার্টস অফ স্পিচ এর প্রথম অংশ নাউন। আমরা সকলেই জানি যে ইংরেজি ব্যাকরণে যে পার্টস অফ স্পিচ আমরা পড়ি তার 8টি অংশ আছে। সেই 8টি অংশের প্রথম অংশটি হলো নাউন, ঠিক আছে? তাহলে ইংরেজি ব্যাকরণে পার্টস অফ স্পিচের প্রথম অংশ নাউন, যেটা আমরা সকলেই জানি, সেই ভূমিকায় বাক্যে কাজ করে। অর্থাৎ জেরান্ড, যেটা আমরা ভার্ব প্লাস আইএনজি বলেছি, সেটা পার্টস অফ স্পিচের যে নাউন, সেই নাউনের ভূমিকায় সেন্টেন্সে কাজ করে। এটা কিন্তু তোমরা সবাই লিখে নাও। জেরান্ড যেটা ভার্ব প্লাস আইএনজি, সেটা কিন্তু বাক্যে অর্থাৎ ইংরেজি সেন্টেন্সে জেরান্ড ব্যবহার হলে সেটা কিন্তু অবশ্যই কী হিসাবে কাজ করে, সেটা ইংরেজি ব্যাকরণে সেটা কিন্তু নাউন হিসাবে কাজ করে। কী হিসাবে কাজ করে? নাউন হিসাবে কাজ করে, নাউন হিসাবে কাজ করে। এটা তোমরা সবাই লিখে নাও। তারপর যেটা বলছি তোমাদের, যেটা তোমাদেরকে আরও বিশেষভাবে জিনিসটা মাথায় রাখতে হবে, যেহেতু এটা
নাউন, যেহেতু এটা নাউন তাহলে এটা বাক্যে অ্যাজ এ সাবজেক্ট কিংবা অ্যাজ এ অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়। অর্থাৎ একটা সাবজেক্ট বাক্যের যে জায়গায় জায়গায় বসে ঠিক সেই জায়গায় কে বসতে পারে, জেরান্ড বসতে পারে। একটা সাবজেক্ট বাক্যের যেই জায়গায় বসতে পারে, একটা সাবজেক্ট বাক্যের কোথায় আসতে পারে, একটা সাবজেক্ট বাক্যে কি হিসেবে বসতে পারে, অ্যাজ এ সাবজেক্ট হিসেবে বসতে পারে, অ্যাজ এ সাবজেক্ট, আর কি হিসেবে বসতে পারে, অ্যাজ অ্যান অবজেক্ট, অবজেক্ট হিসেবে বসতে পারে। তাহলে এগুলো দুটোই কে আসলে, নাউন। নাউনটা কি, সাবজেক্ট, সাবজেক্ট বাক্যে দুভাবে আসতে পারে। যেই জায়গায় সাবজেক্ট আসতে পারে সেই জায়গায় কে বসতে পারে, জেরান্ড বসতে পারে। সেই জায়গায় কে বসতে পারে, জেরান্ড বসতে পারে। তো এই জিনিসটা আমরা ভালো করে মনে রাখবো এবং আমরা খাতায় লিখে নেব যে বাক্যের মধ্যে যেখানে যেখানে সাবজেক্ট বসতে পারে সেইখানে কিন্তু জেরান্ড বসতে পারে। বাক্যে সাবজেক্ট কিভাবে বসে, অ্যাজ এ সাবজেক্ট হিসেবে বসে বা কর্তা হিসেবে বসে, অ্যাজ এ অবজেক্ট হিসেবেও বসতে দেখা যায় বা বসে। তার জন্য এই দুই জায়গায় ভার্ব প্লাস আইএনজি কিন্তু জেরান্ড বসে। আচ্ছা, এবার দেখো, এবার যেটা আমি তোমাদের বলবো যে এই জেরান্ডকে কিন্তু ভার্বাল নাউনও বলে। কি বলে, ভার্বাল নাউন। জেরান্ডকে কিন্তু ভার্বাল নাউনও বলে। কেন বলে তার ব্যাখ্যা আমি তোমাদের সামনে এখন তুলে ধরছি। একে কিন্তু ভার্বাল নাউনও বলে হয়, একে কিন্তু ভার্বাল নাউনও বলে। কেন ভার্বাল নাউন বলে সেটা আমরা কিন্তু এখন দেখব। তো এই ক্ষেত্রে বলতে গেলে বলা যায় যে জেরান্ড যেটা আমরা পড়লাম বা জানলাম বা জানার চেষ্টা করছি, সেই জেরান্ডটা কিন্তু মূলত একটি ভার্ব। কি ভার্ব, নন ফাইনিট ভার্ব। কি ভার্ব, নন ফাইনিট ভার্ব। জেরান্ড মূলত একটি নন ফাইনিট ভার্ব। আচ্ছা, এবার নন ফাইনিট ভার্বের তিনটা রূপ আছে। নন ফাইনিট ভার্ব কটা আছে পৃথিবীতে, তিনটে আছে। নন ফাইনিট ভার্ব তিনটে আছে। একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা জেরান্ড, একটা পার্টিসিপল। তাহলে নন ফাইনিট ভার্বটা যেটা আছে, নন ফাইনিট ভার্বটা বা তিনটে আছে, একটা ইনফিনিটিভ, জেরান্ড আর পার্টিসিপল। তাহলে তোমরা এবার একটু ফ্ল্যাশব্যাকে গিয়ে চিন্তা করো, আমি যে কথাটা বললাম যে জেরান্ড বাক্যে সেই জায়গায় বসতে পারে যেখানে একটা কি, নাউন বসতে পারে। নাউন বাক্যে দুভাবে আসে, অ্যাজ এ সাবজেক্ট হিসাবে, অ্যাজ এ অবজেক্ট হিসাবে। তাহলে যেহেতু জেরান্ড একটা ভার্ব এবং অন্যদিকে সে একটা কি, নাউন, তাই জন্য এই ধরনের জিরান্ডগুলোকে বা জেরান্ডকে আমরা কি বলি কি বলি, ডবল পার্টস অফ স্পিচ বলি। কি বলি, ডবল পার্টস অফ স্পিচ। অর্থাৎ পার্টস অফ স্পিচের মধ্যে এটা দুটো ভূমিকা পালন করছে। দেখো, একটা এ ভার্ব হিসেবেও কাজ করছে, আবার কি হিসেবে কাজ করছে, নাউন হিসেবেও কাজ করছে। ভার্ব হিসেবেও কাজ করছে, নাউন হিসেবেও কাজ করছে। তার জন্য এই যেহেতু এটা জেরান্ডটা ভার্ব হিসেবেও কাজ করছে এবং তার সাথে সাথে নাউন হিসাবেও কাজ করছে, এই জন্য আমরা তাকে কি বলি, ডুয়াল, DUAL, ডুয়াল পার্টস অফ স্পিচ বলি। কি বলি, ডুয়াল পার্টস অফ স্পিচ বলি। ডুয়াল পার্টস অফ স্পিচ বলি, যেহেতু এটা একটা ভার্ব হিসেবেও কাজ করছে, যেহেতু একটা নাউন হিসেবেও কাজ করছে, তাই জন্য একে আমরা কি বলি, ডুয়াল পার্টস অফ স্পিচও বলে থাকি। তো যাই হোক, তো এবার জিরান্ড করতে গিয়ে যে জিনিসগুলো আমরা ছোট্ট আকারে জানলাম, প্রথমত এটা বাক্যে নাউনের মতো কাজ করে। নাউন যে জায়গায় সেন্টেন্সের বসতে পারে, একটা জেরান্ড সেই জায়গায় বসতে পারে। জেরান্ডকে ভার্বাল নাউনও বলা হয়, কারণ একে তো এটা ভার্ব, তারপর এটা নাউন, তাই তো, তাই জন্য একে কি বলা হয়, ভার্বাল নাউন বলে। এবার আমরা যেহেতু এটা ভার্বাল নাউন বলে, একে অপোজিটে আরেকটা ভাবে ওকে ডাকা যায়, কি বলা হয়, ডুয়াল পার্টস অফ স্পিচ। যেহেতু একটা জিনিসের মধ্যে দুটি রূপ, একটা জিনিসের মধ্যেই দুটি রূপ, তাই জন্য একে ডুয়াল পার্টস অফ স্পিচও
বলা হয়ে থাকে। এইবার তোমাদেরকে আমি কতগুলো জিনিস দেখাবো, তুলে ধরবো একে একে। এতক্ষণ যা বললাম জিনিসগুলোতে যাতে কারোর কোনো সমস্যা না থাকে বা সেটা বুঝতে গিয়ে যদি কারোর কোনো প্রবলেম না থাকে, সেই জন্য না হয় তার জন্য আমি জিনিসগুলো তোমাদেরকে নোট করে দেখিয়ে দিচ্ছি। তাহলে জিনিসগুলো যাতে তোমাদের সমস্যা না হয় সেই জিনিসটা আমি দেখাচ্ছি, এবার ভালো করে দেখো। প্রথমত তোমরা যে পয়েন্টগুলো লিখবে এখন, আগে লিখে নাও। সেগুলো হচ্ছে শর্টে বলছি জিরান্ড সেন্টেন্সে নাউনের ভূমিকা পালন করে। নাউনের ভূমিকা পালন করে। জেরান্ড সেন্টেন্সে নাউনের ভূমিকা পালন করে। দ্বিতীয়ত জেরান্ড সেন্টেন্সে নাউনের ভূমিকা পালন করতে গিয়ে সাবজেক্ট হিসাবে ও অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়। তাহলে জেরান্ড সেন্টেন্সের নাউনের ভূমিকা পালন করে। জেরান্ড সেন্টেন্সের নাউনের ভূমিকা পালন করতে গিয়ে সে কি কি রোল প্লে করে, সে যে রোলগুলো প্লে করে সে হচ্ছে সেন্টেন্সের মধ্যে সে সাবজেক্ট হিসেবে থাকতে পারে, আবার অবজেক্ট হিসেবে থাকতে পারে। সাবজেক্ট হিসেবে থাকে যখন সে কর্তা হিসেবে থাকে, অবজেক্ট হিসেবে যখন থাকে তখন সে কার অবজেক্ট হয়, ভার্বের অবজেক্ট হয়। কার অবজেক্ট হয়, ভার্বের অবজেক্ট হয়। তোমরা কিন্তু এখানে একটু লিখে নিতে পারো, অবজেক্টের পাশে হচ্ছে ভার্বের, কি লিখে নিতে পারো, ভার্বের অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়। তারপরে যেটা তোমরা লিখবে সেটা হলো যে জেরান্ডকে, জিইআরইউএনডি, জেরান্ডকে ভার্বাল নাউন বলে। কি বলে, ভার্বাল নাউন। কি বলে, ভার্বাল নাউন। কেন, এর ব্যাখ্যা কিন্তু তার উপরে লাইনে, যেহেতু এটা একটা কি, যেহেতু একটা ভার্ব, প্রকৃতপক্ষে এটা কি একটা ভার্ব, তাই তো, এবং যেহেতু এটা নাউন তার জন্য কি বলা হয়, ভার্বাল নাউন বলা হয়। এবং শেষ পয়েন্ট যেটা লিখবে, একে ডুয়াল পার্টস অফ স্পিচও বলে। এই জিনিসগুলোর ব্যাখ্যা কিন্তু আমি প্রথমে যখন শুরু করেছিলাম তখন দিয়েছিলাম, সেগুলো যাতে বিক্ষিপ্ত আকারে না হয়ে যায় বা সবাই যাতে বুঝে উঠতে পারে পরবর্তী সময়, তাই জন্য তুমি যখন নোটসটা প্রিপেয়ার করছো জিরান্ড নিয়ে, সে নোটসটা প্রিপেয়ার করার সময় তুমি জিরান্ড লিখে, তুমি এইভাবে ফর্মটা লিখে নিয়ে তারপর তুমি এই পয়েন্টগুলো সিরিয়ালি সাজিয়ে রাখবে, যাতে করে তোমার পড়তে, ইন ফিউচার পড়তে তোমার সুবিধা হয়। আমরা দেখব, সেটা হচ্ছে মূল টপিকটাতে আমরা একদম চলে যাব এবং কিভাবে করতে হয় সেই জিনিসগুলো দেখব। দেখো, যেটা বলেছিলাম, সাবজেক্ট অফ ভার্ব, প্রথম পয়েন্টটা আমি লিখেছিলাম না, যে জেরান্ড কি বাক্যে কি হিসেবে থাকতে পারে, সাবজেক্ট অফ ভার্ব, ভার্বের সাবজেক্ট হিসাবে। আবার কি হচ্ছে, অবজেক্ট অফ ভার্ব, ঠিক আছে, ভার্বের অবজেক্ট হিসাবে। তাহলে এবার আমরা এই যে কথাগুলো বলা হয়েছে, সাবজেক্ট অফ ভার্ব, ঠিক আছে, অবজেক্ট অফ ভার্ব, এই জিনিসগুলো এবার আমরা কিন্তু দেখবো, একে একে এক্সাম্পল দিয়ে দেখবো, ঠিক আছে। তো তাহলে প্রথমে আমরা কি দেখবো, সাবজেক্ট অফ ভার্ব। সাবজেক্ট অফ ভার্বটা কিভাবে হচ্ছে, আচ্ছা দেখো, এবার আমি এবার একটা সেন্টেন্স তোমাদের সামনে লিখে দেখাচ্ছি।
সুইমিং ইজ মাই হবি, সুইমিং ইজ মাই হবি। হবি বোঝো তো? হবি বলতে যেটা আমরা করতে খুব ভালোবাসি বা যে কাজটা করার পেছনে আমাদের একটা ইন্টেনশন কাজ করে বা খুব ভালো লাগে, তাকে সেগুলোকে আমরা হবি বলি। মানে অবসর টাইমে যেগুলো আমরা করি, যে লেখাপড়ার পাশাপাশি মনে করো গার্ডেনিং বা তোমার ঘরটাকে সুন্দর করে সাজানো, নানা রকম হবি কিন্তু আমাদের থেকে থাকে। তো এবার বলেছে সুইমিং ইজ মাই হবি, তো সুইমিংটা হচ্ছে কিন্তু আমার একটা পছন্দের জিনিস, যেটা আমার করতে বড় ভালো লাগে। তো এবার আমাদের এইখানে যে বাক্যটা দেওয়া হলো, যে বাক্যটা আমি এই বোর্ডে লিখলাম, সেখানে আমি শুরুতেই দেখতে পাচ্ছি একটা আইএনজি ওয়ার্ড আছে, তাই তো? এই যে আইএনজি ওয়ার্ডটা আছে, এবং তার আগে একটা শব্দ রয়েছে, এটা হচ্ছে সুইম। সুইম মানে কি? সাঁতার কাটা। আমরা জানি সাঁতার কাটাটা একটা কাজ, তার মানে এটা একটা ভার্ব, ঠিক আছে? তাহলে ভার্বের সাথে আইএনজি হয়েছে, ভার্বের সাথে কি হয়েছে? আইএনজি হচ্ছে। আচ্ছা, এটুকুনি আমরা সবাই তো জানি যে সুইম হচ্ছে ভার্বের বেস ফর্ম, মানে প্রথম রূপ, তাই তো? এটা প্রথম রূপের সাথে হচ্ছে আইএনজি হচ্ছে, তাহলে এটা আমাদের মনে প্রশ্ন আসবে, এইটা জেরান্ড না পার্টিসিপল, তাই না? এটা জেরান্ড না, কারণ পার্টিসিপল মানেও তো ভার্বের ফার্স্ট ফর্ম, তার সাথে আইএনজি। জেরান্ড মানেও তাই। যদিও আজকে আমাদের আলোচ্য বিষয় জেরান্ড, তবে একটা মনে কিন্তু খুঁতখুত রয়েই যাচ্ছে যে এটা জেরান্ড না পার্টিসিপল। এবার যারা আমরা ক্লাসটা শুরু থেকে দেখছি, আর যারা দেখিনি তারা শুরু থেকে যদি দেখি, তারা দেখে নেব যে এখানে কিন্তু এমন কিছু তথ্য দেওয়া হয়েছিল, যে তথ্যগুলো যদি তুমি একটু ভালো করে বুঝে নাও সাধারণভাবে, তাহলে তোমার কিন্তু এই সমস্যা থাকবে না, এবং তুমি নিজেই এরকম বাক্য, শত শত বাক্য তৈরি করতে পারবে। তা দেখি কি ব্যাপারটা। তাহলে এই যে সুইমিং আছে, আমরা প্রথম যে পয়েন্টটা আছে সেটাকে এলাবোরেট করছি, সাবজেক্ট অফ ভার্ব। আচ্ছা, এভাবে ছাত্রছাত্রীরা বলো তো, এখানে ভার্ব কোথায় আছে, ক্রিয়া কোথায়? এখানে কিন্তু একটা বি ভার্ব আছে, সেটা কি? ইজ। আচ্ছা দেখো তো, ইজের আগে এই কথাটা ছাড়া আর অন্য কোনো সাবজেক্ট দেখতে পাচ্ছ? হি, সি বা অন্য কোনো সাবজেক্ট, আই, উই বা কোনো আদার্স কোনো সাবজেক্ট কি আছে এখানে? না, এখানে কিন্তু আর কোনো সাবজেক্ট নেই। কথাটা কি বলা হয়েছে? সাবজেক্ট অফ ভার্ব, অর্থাৎ ভার্বের সাবজেক্ট হিসেবে। তাহলে এবার আমি যদি এই অংশটাকে যদি হাত দিয়ে ঢেকে রাখি, তাহলে আমি কি দেখতে পাচ্ছি? ইজ মাই হবি। সেন্টেন্সটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে না, সেন্টেন্সটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে না কিন্তু, ঠিক আছে? সেন্টেন্সটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে না। এবার তাহলে ইজটা যদি ভার্ব হয়, তাহলে ইজের সাবজেক্ট কে? সুইম। এই আইএনজি দেওয়া শব্দটা, এই আইএনজি দেওয়া শব্দটা, ওয়ার্ডটা। তাহলে এবার আমি কি সিদ্ধান্ত পেলাম? ভালো করে বোঝো কিন্তু, কি সিদ্ধান্ত পেলাম? যখন কোনো বাক্যে আমি আইএনজি ওয়ালা শব্দ দেখতে পাবো, এবং তারপরে আমি একটা ভার্ব পাবো, এবং সেই ভার্বের আগে যদি কোনো নাউন, কোনো প্রোনাউন না থাকে, তবে সেটা কি হবে? কি হবে সেটা? জেরান্ড হবে। কি হবে? জেরান্ড হবে। তবে সেটা কি হবে? জেরান্ড হবে। ভালো করে বুঝে নিও কিন্তু, এখানে যেইগুলো ভার্ব আছে, সে এম, ইজ, আর হোক, হ্যাজ, হ্যাভ হোক, উইল, শ্যাল হোক, এদের আগে যদি আমি কখনো আইএনজি ওয়ালা শব্দ দেখতে পাই, এবং এদের আগে যদি অন্য কোনো সাবজেক্ট না থাকে, তবে সেটা কি হবে? চোখ বন্ধ করে জেরান্ড। বুঝতে পেরেছো? হ্যাঁ, তোমরা বুঝতে পেরেছো? আমি কিন্তু খুব সহজ সরলভাবে বলছি। একটা সেন্টেন্স লিখলাম, একটা সেন্টেন্স লিখলাম, দেখো সেন্টেন্সটা লিখছি, লিখলাম READING, রিডিং ইংলিশ বুক can help us to learn রিডিং ইংলিশ বুক ক্যান হেল্প আস টু লার্ন। এরকম বাক্য একটা দেওয়া আছে, বলা হয়েছে ইংরেজি বই পড়াটা পারে সাহায্য করতে আমাদেরকে ইংরেজি শিখতে, পারে আমাদেরকে কি করতে? সাহায্য করতে। কি করতে? ইংরাজি শিখতে। এবার ছাত্রছাত্রীরা ভালো করে দেখো,
তোমরা ভালো করে দেখো এইখানে ভার্বটা কোথায় আছে, ক্যান। ঠিক আছে তো, ভার্বটা কোথায় আছে, ক্যান। এবার দেখো তো ক্যানের আগে আর কি অন্য কোনো সাবজেক্ট আছে, দ্বিতীয় কোনো সাবজেক্ট আছে, নেই। কি আছে, রিডিং ইংলিশ বুক। ঠিক আছে, তার মানে এই গোটা অংশটাই সাবজেক্ট। ঠিক আছে, এই সাবজেক্টের শুরুতে কি আছে, একটা আইএনজি যুক্ত ওয়ার্ড আছে। আমি কি বলেছিলাম, একটা জিরান মূলত পক্ষে একটা কি ভার্ব, বাক্যে সেটা কি হিসেবে কাজ করে, নাউন হিসাবে কাজ করে। একটা নাউন যেখানে যেখানে বসতে পারে, একটা জেরান সেখানে সেখানে বসতে পারে। তাই নাউন বাক্যে কোথায় বসে, অ্যাজ এ সাবজেক্ট হিসেবে। আমাদের প্রথম পয়েন্টটা কি ছিল, অ্যাজ এ সাবজেক্ট হিসেবে ছিল না, অ্যাজ এ সাবজেক্ট হিসেবে। তাই দেখো তো সাবজেক্ট হিসেবে বসেছে, হ্যাঁ সাবজেক্ট হিসেবে বসেছে। তাহলে এটা কি একটা জেরান, এটা কি একটা জেরান। আর এর আগে যদি আরেকটা সাবজেক্ট থাকতো তাহলে কি হতো, পার্টিসিপল। তার আগে যদি একটা সাবজেক্ট থাকতো পার্টিসিপল, তার মানে ওটা পড়তে গিয়ে আমাদের বেশি খাটনি হবে না। কিন্তু এটা যদি আমরা ভালো করে বুঝে নেই, খুব বেসিক ওয়েতে বুঝে নিই, একদম সরল সিধা করে, কোনো জটিলতা নেই, একদম সরলভাবে বুঝে নিই, তাহলে কিন্তু পরেরটা বুঝতে আমাদের কোনো সমস্যাই থাকছে না। তাহলে বলা হচ্ছে যে রিডিং ইংলিশ বুক ক্যান হেল্প আস টু লার্ন ইংলিশ। তাহলে এখানে ক্যান ভার্বটার শুরুতে যে সেন্টেন্সটা রয়েছে, সেই সেন্টেন্সের ডগায় একদম মাথায় যে আইএনজি যুক্ত শব্দটা রয়েছে, সেটা আসলে কি, সেটা আসলে জেরান্ড। এবার কি আর ভুল হবে, জেরান্ড বুঝে ওঠার আগে বা জেরান্ডটাকে কি করে চিনতে হবে, সেটার যে প্রথম যে পয়েন্টটা আমরা পড়লাম, সাবজেক্ট অফ ভার্ব, এটার যে এক্সপ্লেনটা করলাম, সেই এক্সপ্লেনেশনটা বুঝতে কি আর কারো ভুল হবে, আর ভুল হবে না। এখন থেকে যদি তোমরা কোনো বাক্য দেখতে পাও যেখানে আইএনজি যুক্ত শব্দগুলো রয়েছে এবং তারপরে কি ভার্ব রয়েছে, তার আগে কোনো আর সাবজেক্ট নেই, তবে সেটা কি আছে, জেরান্ড আছে। ঠিক আছে তো, তবে সেটা কি আছে, জেরান্ড আছে। আচ্ছা, এবার বলেছে পরের পয়েন্টটা বলেছে হচ্ছে অবজেক্ট অফ ভার্ব, তার মানে ভার্বের অবজেক্ট, ভার্বের অবজেক্ট। এবার দেখবো ভার্বের অবজেক্ট হিসেবে কিভাবে থাকে। তার মানে এবার আইএনজিটা কোথায় আসবে, ভার্বের আগে আসবে না পরে আসবে, অবজেক্ট কোথায় বসে, ভার্বের পরে বসে। ভার্বের কোথায় বসে, পরে বসে। কারণ আমরা সকলেই জানি যে সেন্টেন্সের যে স্ট্রাকচারটা হয়, সেই স্ট্রাকচারে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তার মানে এখন সাবজেক্ট হিসেবে যে রানটা লিখেছিলাম, এখন কোথায় যাবে, সে ভার্বের পরে যাবে। আর এই দুটোই আসলে কি, একটা নাউন। নাউন বাক্যের কোথায় বসতে পারে, বাক্যের শুরুতে বসতে পারে, আর অবজেক্টের জায়গায় বসতে পারে, তাই তো। আর যেটা নাউন সেটা যদি আইএনজি দিয়ে থাকে, সেটা কি হবে, জেরান্ড। এটা কি হবে, জেরান্ড। এবার আমরা দেখে নিব পরবর্তী পয়েন্টটা যে কি করে হচ্ছে। বলছে যে অবজেক্ট অফ ভার্ব, অবজেক্ট অফ ভার্বটা কিভাবে হবে সেটা আমরা একটু দেখে নিব। লিখব, একটা উদাহরণ লিখব যে লিখেছি দ্য ম্যান অ্যাভয়েডেড মেকিং এনি ট্রাবল। দ্য ম্যান অ্যাভয়েডেড, মানুষটি অ্যাভয়েড করেছিল, অর্থাৎ এড়িয়ে চলেছিল। মেকিং এনি ট্রাবল, যে কোনো রকম সমস্যা সে তৈরি করবে, সেটা যাতে তৈরি না হয় সেই দিকটা সে কী করেছিল, এড়িয়ে চলেছিল। তো এবার এই যে বাক্যে আমি দেখতে পাচ্ছি এখানে একটা সেন্টেন্স মূলত প্রথমে, তারপরে কি আছে এখানে, একটা মাঝখানে একটা আইএনজি যুক্ত ওয়ার্ড আছে। তো এই আইএনজি যুক্ত ওয়ার্ডটা জেরান্ড না পার্টিসিপল, সেটা কিন্তু এবার আমাদেরকে বুঝে নিতে হবে। কি করে বুঝবো, এবার আমি একটা তোমাদের ফর্মুলা বলছি, তোমরা ফর্মুলাটা লিখে নাও। ফর্মুলাটা হলো আইএনজি যুক্ত যে অংশটা আছে বাক্যে, সাবজেক্ট এবং ভার্বের পরে যদি কোনো আইএনজি যুক্ত শব্দ পাও, সেই আইএনজি যুক্ত শব্দ থেকে শেষ অবধি সেই জায়গাটাকে যদি তুমি ইট দিয়ে রিপ্লেস করো, কি দিয়ে, ইট দিয়ে রিপ্লেস করলে যদি বাক্যটা হয়, তবে সেটা কি হবে, জেরান্ড হবে। কি হবে,
জেরান্ড। আর যেহেতু ভার্বের পরে আসছে তার জন্য এটা কি, ভার্বের যেহেতু পরে আসছে পার্টিসিপল না, ভুল, ভার্বের যেহেতু পরে আসছে তাহলে এটা কি আছে, ভার্বের অবজেক্ট, ভার্বের অবজেক্ট। অবজেক্ট মূলত কি, নাউন। নাউন বাক্যে কতভাবে আসে, দুভাবে, সাবজেক্ট হিসাবে, অবজেক্ট হিসাবে। আর জেরান্ড কি হিসাবে আসে, সাবজেক্ট হিসাবেও আসে আর ভার্বের অবজেক্ট হিসাবে আসে, কখনো ভার্বের সাবজেক্ট হিসাবে, কখনো ভার্বের অবজেক্ট হিসাবে। তাহলে এটা কিন্তু অবজেক্ট হিসেবে এসছে কিনা আমি প্রমাণ করব। আমরা দেখো এবার লাইনটা এভাবে লিখবো, দ্য ম্যান অ্যাভয়েডেড ইট, মানুষটা এটা এড়িয়ে চলেছিল। অর্থ হচ্ছে তো, অর্থ হচ্ছে তো, মানুষটা এটা এড়িয়ে চলেছে। ইট মানে এটা, এটা মানে কোনটা, এই যে এটা, মেকিং এনি ট্রাবল, মেকিং এনি ট্রাবল, এই যে কথাটা, এই কথাটাকে আমি কেটে দিয়ে এই জায়গায় যদি ইট বলি, ইট দিয়ে এটাকে বোঝানো যাচ্ছে তো, মানেটা হচ্ছে তো, যখন মানেটা হবে তখন সেটা কি হবে, জেরান্ড হবে, তখন সেটা কি হবে, জেরান্ড। ভালো করে বুঝে নাও, যদি তুমি সেন্টেন্সটা লিখলা, লেখার পর ভার্বের পরের অংশটা যেখানে আইএনজি যুক্ত একটা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডটা, আইএনজি যুক্ত ওয়ার্ডটার যে সমস্ত অংশটা, সেটা যদি না লিখে তুমি ইট লিখো, এবং ইট দিয়ে লেখানোর পর কোনটা যদি প্রশ্ন করো, যদি এটা প্রপার অর্থ বহন করে, করবেই যদি করে, তবে সেটা কি হবে, জেরান্ড হবে। কি হবে, জেরান্ড হবে। লক্ষ্য করে দেখো, দ্য ম্যান অ্যাভয়েডেড ইট, মানুষটা এড়িয়ে চলে এটাকে, কোনটাকে, এই যে মেকিং এনি ট্রাবল, মিলছে তো, হ্যাঁ, যখন এরকম মিলে যাবে তখন সেটা কি হবে, জেরান্ড হবে। তার মানে ভার্বের পরে যে জেরান্ড বসে এবং সেটা যে যে ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করে, তা কিন্তু আমরা এই উদাহরণটা দেখে পরিষ্কার বুঝতে পারলাম। তোমাদেরকে এগুলো পড়ার সময় খুব ধীরে সুস্থে পড়তে হবে, নিজেকে প্রশ্ন করে করে বুঝতে হবে। মনে রাখবা যে একটা অনলাইন ক্লাস দেখানো হচ্ছে, যা ডিসপ্লে করা হচ্ছে, সেখানে যে কন্টেন্টগুলো দেওয়া হচ্ছে গ্রামার রিলেটেড তোমাদের, সেই জিনিসগুলো কিন্তু তুমি দেখেই যে শিখে নেবে তা নয়, কিন্তু তোমাকে ভিডিওটা বারবার করে দেখতে হবে, ভিডিওটা বারবার করে দেখতে হবে, টিচারের কথাটা বারবার করে শুনতে হবে, এবং যে উদাহরণটা দেওয়া হয়েছিল সেই উদাহরণগুলো তোমাকে ভালো করে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করতে হবে, এবং খাতায় লিখে লিখে করতে হবে, মুখে মুখে না, খাতায় লিখে লিখে করতে হবে। যখন তুমি লিখে লিখে করবে আর কথাগুলো বারবার করে শুনবে যে ভার্বের অবজেক্ট, ভার্বের অবজেক্ট, ভার্বের পরে অবজেক্টটা যেটা থাকবে সেটাকে যদি ইট দিয়ে পাল্টে দিতে পারি, তবে সেটা হচ্ছে কি হবে, জেরান্ড হবে, ভার্বের অবজেক্ট হিসেবে আসবে এবং জেরান্ড হবে। এটা ভালো করে ব্রেনের মধ্যে ভালো করে বারবার করে দেখতে হবে, বুঝতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। তাহলে কি লেখা আছে, দ্য ম্যান অ্যাভয়েডেড মেকিং এনি ট্রাবল, ঠিক আছে। তাহলে মেকিং এনি ট্রাবলটাকে যদি উঠিয়ে দিই, ইট লিখি দ্য ম্যান অ্যাভয়েডেড, মানুষটি এড়িয়ে চললো। কি এড়িয়ে চললো, দেখো অ্যান্সারটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, মেকিং এনি ট্রাবল, তার মানে কোনো সমস্যা তৈরি করা, সেইটা থেকে নিজেকে এড়িয়ে চলেছে, তখন সেটা কি হবে, জেরান্ড হবে। কি হবে, জেরান্ড হবে। দেখো আর একটা নতুন জিনিস, মানে এইটার সাথেই বলবো একটা নতুন সেন্টেন্স, যে সেন্টেন্সটা আমরা সবাই করি, কেউ পছন্দ করে কেউ পছন্দ করে না, সেটা বড়রা সাধারণত এটা যখন আমরা করি, কেউ মানে বড়রা তো অত পছন্দ করে না। দেখো সেটা কি, একটা বাক্য লিখি, I did not like I did not like I did not like his watching TV, তার টিভি দেখাটা আমি একদমই পছন্দ করি না। সে যে টিভি দেখতেই থাকে দেখতেই থাকে, এটা কিন্তু আমি একদমই পছন্দ করি না। তাহলে যে এই টিভি দেখাটা আমি পছন্দ করি না বা পছন্দ করতে পারি না, এই জিনিসটা কিন্তু আমরা কি করব, এই আই ডিড নট লাইক এরপরে এই যে অংশটা আছে, তাই তো, কি পছন্দ করি না, কি দিয়ে যদি প্রশ্ন করি, বাক্যে কি পাওয়া যায়, কি আর কাকে দিয়ে, বাক্যে থাকা যে কোনো ইংরেজি সেন্টেন্সে থাকা মূল ভার্বকে, মেন ভার্বকে যদি হোয়াট আর হুম দিয়ে কোশ্চেন করা যায়, তবে যে উত্তর পাওয়া যায় তা হলো অবজেক্ট। দেখো এখানে কোশ্চেন করে দেখো, আই ডিড নট লাইক ইট, আমি এটা পছন্দ করি না, কি পছন্দ করি না, হি ইজ ওয়াচিং টিভি, যদি উত্তর পাই তাহলে সেটা কি, অবজেক্ট। আর দ্বিতীয়ত যেটা দেখতে পাচ্ছি, যে এই লাইকের পরে যদি এই অংশটা পাল্টে আমি ইট লিখি, শুধু ইট লিখি, কি লিখি, ইট, আই ডিড নট লাইক ইট, আমি এটা পছন্দ করি না, কি পছন্দ করো না, হি ইজ ওয়াচিং টিভি, তাহলে এটা কি হয়ে গেল, জেরান্ড হয়ে গেল। বুঝতে পারলো তো, তাহলে জেরান্ড এখানে কি হিসেবে আসছে, ভার্বের অবজেক্ট হিসেবে আসছে।
ভার্বের অবজেক্ট হিসেবে আসছে। বুঝতে পারলা তো? হ্যাঁ, বুঝেছো তো? আচ্ছা, দেখো এবার শেষ যে আমাদের অংশটা আছে 3 নম্বর পয়েন্টটা, সেটা দেখব। 3 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে? প্রেপোজিশন অফ অবজেক্ট অ্যান্ড আফটার পজিটিভ অ্যাডজেক্টিভ, যেমন মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, এই যে পয়েন্ট 3 নম্বর। এরপর আরেকটা পয়েন্ট আছে, এই হিসাবেও কিন্তু আমরা কি করতে পারি, আমরা কিন্তু জিরানকে পেতে পারি। প্রেপোজিশন অফ অবজেক্ট, অর্থাৎ কোনো প্রেপোজিশনের অবজেক্ট, হয়তো দেখা গেল তুমি ইন আছে, অফ আছে, এরপর যখন তুমি ভার্বের ফার্স্ট ফর্ম তার সাথে আইএনজি ওয়ার্ড দেখবে, তখন সেটা কি হবে? জিরান। কি হবে? জিরান। ভার্বের ফার্স্ট ফর্মের পরে যখন আইএনজি আসবে তখন কি হবে? জেরান্ড হবে। ঠিক আছে? এবং কখন? যখন প্রিপোজিশনের পরে এগুলো থাকবে। যখন কোনো প্রিপোজিশনের পরে থাকবে তখন কিন্তু সেটা কি হবে? জেরান্ড হবে। তোমরা এই জায়গায় একটু লিখে নাও, অ্যাম afraid of I am afraid of reading. I am afraid of reading. পড়ার ভয়ে আমি ভীত। পড়ার ভয়ে আমি ভীত। তাহলে এখানে বুঝতেই বলা যাচ্ছে, বা বুঝেই এটা বলতে পারছি যে এখানে যে পার্সনের কথা বলা হচ্ছে আই, মানে আমি, সে কি ভয় পায়? পড়তে ভয় পায়। এবার তোমাদের এখানের ব্যাপারটা হলো কি শিখবো এখান থেকে? এই যে প্রেপোজিশন অফ আছে, দেখো প্রেপোজিশন অফ আছে, তারপরে কি আছে? একটা আইএনজি যুক্ত ওয়ার্ড আছে। তা যখনই তুমি এরকম কোনো প্রেপোজিশন ইন, অফ, যখনই কোনো প্রেপোজিশনের পরে যখন কোনো আইএনজি যুক্ত ওয়ার্ড দেখবে, সেটা কি হবে? সেটা কিন্তু জেরান্ড হবে। এটা কিন্তু কি হবে? জেরান্ড হবে। ঠিক আছে? তাহলে প্রিপোজিশনের অবজেক্ট, কার অবজেক্ট? এখানে কিন্তু ভার্বের সাবজেক্ট হিসেবেও নয়, ভার্বের অবজেক্ট হিসেবে নয়, এখানে প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে। কার হিসেবে আসলো? প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে আসলো হচ্ছে রিডিং কথাটি, এবং সেটা একটা কি? জেরান্ড। হয়ে গেল? আচ্ছা, এবার যেটা বলবো 4 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে বিশেষ কিছু শব্দ এবং শব্দগুচ্ছের পর থাকা ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি মানে জেরান্ড। এই যেমন ওয়ার্ডগুলো আছে বিজি, ওয়ার্থ, হ্যাপি, ইট ইজ নো ইউজ, ইট ইজ নো গুড, দেয়ার ইজ নো পয়েন্ট ইন, ক্যান নট হেল্প, ক্যান নট হেল্প, কুড নট হেল্প। ঠিক আছে? ফিল লাইক, ডোন্ট মাইন্ড, উড ইউ মাইন্ড, এই যে শব্দগুলো, এগুলো তোমরা নোট করে নাও। এই যে শব্দগুলো যেগুলো আছে, এই শব্দগুলো পরে যদি তোমরা আবার সেই ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি দেখতে পাও, তবে কিন্তু চোখ বন্ধ করে সেটা কি হবে? জেরান্ড হবে। সেটা চোখ বন্ধ করে কি হবে? জেরান্ড হবে। সেটা চোখ বন্ধ করে কি হবে? জেরান্ড হবে। কিন্তু এইবার এই শব্দগুলোর পর যদি কোথাও তোমরা আইএনজি যুক্ত ওয়ার্ড দেখতে পাও, তবে সেটা কিন্তু কি হবে? জেরান্ড হবে। আজকের এই ক্লাসে যে কথাগুলো বলছি, এই কথাগুলো কিন্তু প্রত্যেকটাই এই অর্থে বলা যে জেরান্ডের প্লেসিংসগুলো কোথায়, তাদের অ্যাক্টিভিটিটা কি আছে প্রত্যেকটা সেন্টেন্সে, সেটা বুঝে নেওয়া। কারণ আমরা যখন জেরান্ড নিয়ে প্র্যাকটিস শুরু করব, তার আগে যদি আমি তার ভূমিকা, তার কাজগুলো যদি না জানি, সেন্টেন্সে কিভাবে সে রিয়্যাক্ট করে সেটা যদি না জানি, তাহলে কিন্তু বড় সমস্যা হবে। তোমরা যারা এই ক্লাসটা শুরু থেকে দেখছো, বা এটা ক্লাসটাকে দেখার পর যারা প্র্যাকটিসে বসবে, আমি বলবো দ্য বেস্ট বেনিফিট ইউ উইল গেট ইফ ইউ ওয়াচ দিস ভিডিও এগেন অ্যান্ড এগেন। তাহলে জিনিসটা কিন্তু সহজসাধ্য হয়ে উঠবে। আমি যে জিনিসটা বলছি সেই জিনিসটাকে তোমরা যখন বারবার করে দেখে যখন সেটাকে অ্যাপ্লাই করবে, তোমরা দেখবে যে সেইখানে তোমাদের সমস্যা আর থাকছে না। আর তোমাদের যে কোয়েশ্চেনগুলো আসে পরীক্ষায়, জেরান্ড রিলেটেড যে কোয়েশ্চেনগুলো আছে, যে কোশ্চেনগুলো আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেবো, প্র্যাকটিস সেশনে দেবো, সেই প্রশ্নগুলো তোমরা করার সময় অবশ্যই তোমরা কিন্তু বারবার করে দেখবে। মনে রাখবে, চেষ্টা করতে গিয়ে যদি কেউ না পারো, তাতে কিন্তু কোনো দুঃখ নেই। দুঃখটা হচ্ছে সেইখানে যদি শেখানোর পরও তোমরা সেটাকে বারবার দেখে না শেখো,
বারবার করে দেখতে হবে, না পারার কোনো কোনো কারণ নেই, না পারলেও কোনো সমস্যা নেই, আমরা আছি, সেটা আমরা দেখাবো, বলবো, আরও ভালো করে তোমাদেরকে বোঝাবো। হ্যাঁ, কিন্তু এটা বেস্ট যেটা আমি বলেছি, এটা তোমরা যদি ফলো করো, জাস্ট এইটুকুনি জিনিস যদি মাথায় রাখো, তাহলে তোমরা কিন্তু শত শত লাইন যেখানে জেরান্ড ইউজ হয় উইদাউট এনি মিস্টেক তোমরা কিন্তু চোখের নিমিষেই সেগুলোকে ধরে ফেলতে পারবে, চোখের নিমিষেই ধরে ফেলতে পারবে। তাহলে এই যে বললাম যে শব্দগুলো, এগুলো লিখে নাও, এরপরে যদি কখনো তুমি এই যে V1 প্লাস আইএনজি দেখতে পাও, তবে কিন্তু সেটা কি হবে, জেরান্ড হবে। এবার আমি এখান থেকে এতগুলো নয়, একটা উদাহরণ তোমাদেরকে করে দেখাচ্ছি, বাকিগুলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে করে করে আমাকে পাঠাবে, যে আমি দেখবো যে কে কে সঠিক উত্তর দিয়েছো। প্রত্যেকটা শব্দকে ব্যবহার করে একটা করে সেন্টেন্স লিখবে, সুন্দর করে বাক্য রচনা করবে, করে আমাকে পাঠাবে, আমি দেখব, প্রত্যেকের প্রশ্নের উত্তর দেব যে কার কেমন কোথায় কি হয়েছে বা কোথায় কারেকশন করতে হবে। হ্যাঁ, একটা শব্দ দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, আমরা এই শব্দটা তুলে নিলাম, দেয়ার ইজ নো পয়েন্ট ইন, এখানে কোনো পয়েন্ট বা কোনো এমন কোনো বিষয় নেই, এরকম হচ্ছে অর্থটা। এখানে এমন কোনো বিশেষ কোনো বিষয় নেই। কিভাবে লিখতে পারি, রাজু says to his uncle about an incident. রাজু says to his uncle, রাজু তার কাকুকে বলে একটি ঘটনা সম্পর্কে, and mention, উল্লেখ করে, যে there is no point, point, point in arguing about it। দেখো, একটা সুন্দর সেন্টেন্স লিখেছি, রাজু সেজ টু হিজ আঙ্কেল, রাজু তার কাকুকে বলে, অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট, রাজু তার কাকুকে একটা ঘটনা সম্পর্কে বলছে, অ্যান্ড মেনশন, সেই ঘটনা সম্পর্কে বলতে গিয়ে সে উল্লেখ করে, কি করে, যে দ্যাট দেয়ার ইজ নো পয়েন্ট ইন আর্গুইং অ্যাবাউট ইট, অর্থাৎ যে বিষয় সম্বন্ধে তোমায় বলছি কাকু, সেই বিষয় নিয়ে আর কথা বলার কোনো জায়গা নেই, বা এমন কোনো পয়েন্ট নেই যেটা নিয়ে আমরা আলোচনা বা বিবাদ করতে পারি। তো এবার তোমাদের যারা এই ক্লাসটা যারা দেখছো, যারা প্রথম থেকে আছো আমার সাথে ক্লাসটাকে বোঝার চেষ্টা করছো, এবার তারা এতটুকু জিনিস মাথায় রাখবে, এই যে ওয়ার্ডটা দেখো, দেয়ার থেকে, দেয়ার ইজ নো পয়েন্ট ইন, আছে তো, চার্টে আছে তো, এ দেয়ার ইজ নো পয়েন্ট ইন, এরপরে যদি শব্দটা পাও কোনো আইএনজি, ওটাই দেখো আর্গিউ, তার সাথে কি আসছে, আর্গিউইং আসছে তো, এই যে তখন সেটা কি হবে, জেরান্ড হবে, তখন সেটা কি হবে, জেরান্ড হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে এইখানে লিস্টে দেওয়া যে শব্দগুলো আছে, এই শব্দগুলোর পরে যদি এরকম আইএনজি যুক্ত ওয়ার্ড কখনো আসে, তোমরা চোখের নিমিষে বলে দিতে পারবে সেটা কি আসলে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তা যেটা বলছিলাম, ক্লাসটা তোমরা শুরু থেকে দেখলে, আমি আশা রাখছি শুরু থেকে দেখেছো, এবং ক্লাসটার সম্পর্কে কেমন লাগলো, কিছু ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে কি না, তোমরা কি মনে করছো যে আরও কিছু জিনিসকে আরও সুন্দরভাবে বলা যায় কিনা, বা তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লেখো, এবং আমরা সেটা নিয়ে ভাববো, চিন্তা করবো, এবং ছাত্রছাত্রীদের যেগুলো প্রয়োজন বা নিড সেগুলো বুঝে আরও যদি এর উপরে ক্লাস করাতে হয়, আরও যদি কিছু শর্ট ম্যাজিক্যাল ট্রিক্স প্রয়োজন পড়ে যেগুলো দিয়ে তোমরা জিরান্ডকে বা পার্টিসিপেলকে আইডেন্টিফাই করতে পারবে, সেগুলো তোমাদের জানাবো। আর এও বলে রাখছি, এই ক্লাসটার পরবর্তীতে কিন্তু আসতে চলেছে পার্টিসিপেল, এবং তার পরবর্তীতে কিন্তু তার সাথে আসছে একটা সুন্দর
সেশন যেখানে আমরা অনেক প্র্যাকটিস করব, আর পরীক্ষায় আমরা একটা উত্তরও যাতে ভুল না হয়, এই রিলেটেড একটা কোশ্চেনই থাকবে, সেই কোশ্চেনটা যাতে আমি অনায়াসে করে দিতে পারি সেই চেষ্টা রাখবো, রেখে এগিয়ে যাব। তোমরা ক্লাসটা দেখলে তার জন্য অনেক থ্যাঙ্কস তোমাদেরকে। আমাদের পাশে থেকো, আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের ভালো ভালো কমেন্টগুলো আমাদেরকে জানাও, কোনো ইমপ্রুভমেন্ট যদি থাকে তোমাদের থেকেও আমাদের শেখার অনেক কিছু আছে, সেগুলো আমাদের বলো। এখানে বলে আজকে শেষ করছি।